রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে দেখো কেন আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করবো, তার পেছনে কি রিজন আছে। প্রথম কথা হচ্ছে কি ট্যাক্স লাইবিলিটি অফ অ্যান এসএসসি ডিপেন্ডস আপন অন হিজ অর হার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিউরিং দি প্রিভিয়াস ইয়ার। যে এসএসসি মানে হয় যার আমরা ইনকাম অ্যাসিস্ট করি, যে ট্যাক্স যার থেকে ট্যাক্স কালেক্ট করা হয় তাকে এসএসসি বলা হয়, যার ইনকাম অ্যাসেসমেন্ট হয়। তাহলে ইনকাম যার অ্যাসেসমেন্ট হচ্ছে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে অনুযায়ী আলাদা আলাদা ট্যাক্স রেট চার্জ হবে। ঠিক আছে, তো তিন ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হয়। একটা হয় রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, একটা হয় রেসিডেন্ট বাট ডাজ নট অর্ডিনারি রেসিডেন্ট, আর একটা হয় নন রেসিডেন্ট। তাহলে নন রেসিডেন্টকে আলাদা হিসাবে কোনো কোনো জায়গাতে ট্যাক্সেবিলিটি আছে, রেসিডেন্ট আর অর্ডিনারি রেসিডেন্টে আলাদা আছে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্টে আলাদা আছে। প্রথমে ওই তিনটের মধ্যে তুমি কোন ক্যাটাগরি এসএসসি আছে প্রথমে সেটা ডিটারমাইন করতে হবে, তার উপরে ট্যাক্স লায়াবিলিটি চার্জ হবে। বুঝতে পারলে কেন করবো? কেন কি ডিফারেন্ট, সবার যদি সেম হতো তাহলে আমার আলাদা করা দরকার ছিল না। ঠিক আছে, তো সেকশন 5 এই কথাটা বলেছে কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে অনুযায়ী ট্যাক্স লায়াবিলিটি চার্জ হয়। সেকশন 5 কি বললো? ট্যাক্স লায়াবিলিটি যেটা চার্জ হচ্ছে সেটা কার উপরে বেসিসে হয়? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। কোন 10 বছর আগে যেটা ছিল সেটা না, ডিউরিং দি প্রিভিয়াস ইয়ার। মানে আমার প্রত্যেক বছর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সিটিজেনশিপ পার্মানেন্ট হয়, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি হচ্ছে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো সেকশন 6 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট lays down the provision regarding determination of residential status of various kinds of SSC. সেকশন 6 আমরা যে এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করব তার পুরো নিয়মটা কোন জায়গায় লেখা আছে? সেকশন 6। তাহলে সেকশন 5 আর সেকশন 6 এর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? সেকশন 5 বলছে কি সব এসএসসি আলাদা আলাদা এসএসসি আলাদা আলাদা ট্যাক্স লায়াবিলিটি চার্জ হয়, মানে ট্যাক্স লায়াবিলিটি চার্জ হয় অন দি বেসিস অফ देयर রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আর সেকশন 6 বলছে কিভাবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করব তার জিনিসটা বোঝাচ্ছে তোমাকে কি হাউ টু ডিটারমাইন দ্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস is given in section 6। মানে পুরো নিয়ম কি করে ফ্রেমওয়ার্ক করা হয়েছে এটা সব সেকশন 6 এর মধ্যে লেখা আছে। ঠিক আছে, ঠিক। सेक्शन 5 बोल रहा है कि रेसिडेंशियल स्टेटस है वो निकालना पड़ता है टैक्स लायबिलिटी करने के लिए। टैक्स लायबिलिटी मतलब किसका कितना रुपया टैक्स लेंगे, उसके लिए अलग अलग टैक्स, जो कैटेगरी का रेसिडेंट है उसका लिए अलग अलग टैक्स का कैलकुलेशन होता है। इसलिए हम लोग निकालते हैं रेसिडेंशियल स्टेटस। कैसे निकाला जाता है ये सेक्शन 6 में लिया, बस ये समझे। हाँ, এবার কিছু ইম্পর্টেন্ট কনসিডারেশন, এটা ওর ফিচারসও বলতে পারো, ঠিক আছে, ফ্যাক্টরসও বলতে পারো। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করার সময় তোমাকে মাইন্ডে রাখতে হবে। প্রথম জিনিস ডিফারেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার। আমি ভাবো 2022-23 ইন্ডিয়ান রেসিডেন্ট হতে পারি, 23-24 নাও হতে পারে, এই 24-25 আবার হতে পারি, 25-26 আবার মেবি নন রেসিডেন্ট হতে পারি। তাহলে প্রত্যেক বছর আমাকে ক্যালকুলেশন করতে হবে কি whether I am resident or not। ঠিক আছে, তো মানে একটা মানুষ একবার যদি কোনো দেশে রেসিডেন্ট হয়ে গেল ও পার্মানেন্টলি রেসিডেন্ট হয়ে গেল এটা না, এই চেঞ্জ মানে চেঞ্জ হতে পারে। কেন এটা ডিপেন্ড করে কি তুমি নাম্বার অফ ডেজ প্রেজেন্ট ইন ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিপেন্ড করে নাম্বার অফ ডেজ। তোমরা দেখবেন নিয়ম যখন হবে 182 ডেজ 60 ডেজ এইসবগুলো বলা হবে। তাহলে এবার ভাবো কি আমি লাস্ট ইয়ার পুরো বছরই আমি ছিলাম, ভাবো কি নেপালে গেছি, ঠিক আছে, তো সেখানটা আমি ওইদিকে এস্টাবলিশ করেছি, বিজনেস করেছি, আমি ওইদিকে আছি। ঠিক আছে, তো এবার আমি তো ওই বছর ইন্ডিয়াতে ছিলামই না, 182 ডেজ মিনিমাম একটা আছে কি তোমাকে ফিল করতে হবে। সেটা যদি আমি করিনি, একদিনও থাকিনি ইন্ডিয়াতে, তাহলে সেই বছর তারপরে বছর আবার এসে গেলাম। বুঝতে পারলে? সেই ক্যালকুলেশনগুলো আমার অঙ্ক যখন হবে তখন বোঝাবো তোমাদেরকে। কিন্তু একটা এসএসসি প্রত্যেক বছর মেবি ওর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ হতে পারে, ফিক্সড নেই কি কেউ এই বছর রেসিডেন্ট হয়ে গেছে তো প্রত্যেক বছরই ওর রেসিডেন্ট হবে, কোনো ফিক্সড নেই। সিটিজেনশিপ কি হচ্ছে সেটা আগে আমি বলছি। সিটিজেনশিপ অ্যান্ড রেসিডেন্ট, সিটিজেনশিপ হচ্ছে যে কোনো কান্ট্রির জেনারেল ল, যে লটা পার্লামেন্টে হয় তার উপরে বেসিসে হয়। সেখানটা নিয়ম, আর কারোর ওদিকে জন্ম নিলেই সিটিজেন ধরা হয়, ওইদিকে জন্ম করে কোনো কান্ট্রিতে জন্ম নিলে, আমাদের দেশে জন্ম নিলে আমাদের এদিকে সিটিজেনশিপ পাবে। ঠিক আছে, তো এবার কোনো হচ্ছে কি ওদিকে মেয়েকে বিয়ে করলে সিটিজেনশিপ পেয়ে যায়। ঠিক আছে, তো সিটিজেনশিপ প্রত্যেক কান্ট্রি কি হচ্ছে নিজের জেনারেল লতে লেখা আছে।
ठीक है। जनरल लॉ माने जिससे बाकी सब कानून जहाँ वो लिखा रहता है पार्लियामेंट में उसके हिसाब से होता है। ये तुम्हारा पॉलिटिकल तुम्हारा जो डोमिसाइल होता है उसके ऊपर डिपेंड करेगा। तो सिटीजनशिप अगर सिटीजन हो गया तो वो परमानेंट सिटीजन रहता है अनटिल अनलेस यदि वो खुद से अपना सिटीजनशिप कैंसिल या कोई कारण से कैंसिलेशन ना हो तो जनरली कैंसिल नहीं होता है। ठीक है। तो सब सिटीजन इंडिया का, जैसे इंडिया में जो पैदा हुआ वो इंडिया का बाहर यदि जन्म चल जाएगा वो जगह इंडियन सिटीजन तो इंडियन सिटीजन है, लिव्स आउटसाइड इंडिया, लेकिन वो सिटीजन कहाँ का होगा, इंडियन भी होगा। ठीक है। तो लेकिन रेसिडेंशियल स्टेटस जनरल लॉ में लिखा नहीं है, ये इनकम टैक्स लॉ में लिखा है। इसको निकालने का पीछे ऑब्जेक्टिव क्या है, टैक्स कैलकुलेशन करना। इसको सिटीजनशिप क्यों होता है, तुम्हारा पॉलिटिकल डोमिसाइल जानने के लिए। ठीक है। बोलते हैं जब तुम लोग तो डोमिसाइल सर्टिफिकेट मांगते हैं। ठीक है। तो सिटीजनशिप तुम्हारा परमानेंट कोई कहाँ का सिटीजन है जनरल लॉ में जो लिखा हुआ है। रेसिडेंशियल स्टेटस কোথায় লেখা আছে, নিয়মের ইনকাম ট্যাক্স অ্যাক্টে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের নিয়ম কোথায় লেখা আছে, ইনকাম ট্যাক্স। আর সিটিজেনশিপে জেনারেল ল। ঠিক আছে। তো এটা কেন এর ऑब्जेक्टिव কি আছে, टू डिटरमाइन द टैक्स लायबिलिटी, सेक्शन 5 में बोला था। इसका ऑब्जेक्टिव क्या है, पॉलिटिकल असाइलेंस तुम्हारा डोमिसाइल के लिए इसका सिटीजनशिप होता है। ठीक है। तो सिटीजनशिप परमानेंट नेचर का होता है, ये परमानेंट नेचर का नहीं होता। ठीक है। तो বুঝতে পারলে সিটিজেনশিপ আগে রেসিডেন্সিয়াল আমরা এনআরআই ও তাহলে ওই বাইরের লোক না, আমি নিজে ইটসেলফ এনআরআই হতে পারি। ইন্ডিয়াতে নেই, নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে রেসিডেন্ট নেই, থাকছি না, তার মানে ইন্ডিয়ান না, এমনি তো নাই। বুঝতে পারলে, ইন্ডিয়ান লোক বাইরে থাকলে এনআরআই হয়ে যাবে, কিন্তু সিটিজেন ইন্ডিয়ান নেই এটা হতে পারে না। वो इंडियन सिटीजन আছে बट एनआरआई হয়ে গেল, কেন প্রেজেন্ট নেই ইন্ডিয়া। ঠিক আছে। তো রেসিডেন্টে থাকা, নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে থাকছে না কিন্তু ইন্ডিয়ান নেই এটা বলতে পারবো না। সিটিজেনশিপ আছে, রেসিডেন্সিপ নেই। ঠিক আছে। তো সেম রেসিডেন্ট স্ট্যাটাস ফর অল সোর্স অফ ইনকাম। আমাদের 5টি সোর্স অফ ইনকাম আমরা পড়েছিলাম। इनकम फ्रॉम सैलरी, इनकम फ्रॉम हाउस प्रॉपर्टी, प्रॉफिट एंड गेन फ्रॉम बिजनेस एंड प्रोफेशन, कैपिटल गेन और इनकम फ्रॉम अदर सोर्स। তাহলে তুমি যদি একবার রেসিডেন্ট হয়ে যাও 15 বছরে, তাহলে তুমি সব এটা নাকি স্যালারির জন্য রেসিডেন্ট, হাউস প্রপার্টির জন্য তুমি নন रेसिडेंट, আবার कैपिटल गेन रेसिडेंट, पीजीपीपी তে नॉन रेसिडेंट, एमनी হয় না। अगर तुम रेसिडेंट हो तो सब हेड्स के लिए रेसिडेंट हो, अगर नहीं हो तो नहीं हो। समझ में आया। तो जो भी तुम्हारा स्टेटस निकलेगा वो सब के लिए सेम होगा। तो बोला है सेम रेसिडेंशियल स्टेटस, मतलब अगर तुम सोचो रेसिडेंट हो तो सब जगह में रेसिडेंट फॉर ऑल सोर्स ऑफ इनकम, जितना भी सोर्स ऑफ इनकम है सबके लिए तुम्हारा सेम स्ट्रक्चर। ये नहीं पकड़ेंगे कि हाउस प्रॉपर्टी के लिए तुम आउटसाइड के लाए कि फिर सैलरी के लिए अगर तुमको रेसिडेंट पकड़ेंगे, ऐसा कुछ नहीं। ठीक है। तो जो भी निकला एक बार कैलकुलेशन करेंगे, उसका कैलकुलेशन नंबर ऑफ डेज के ऊपर डिपेंड करता है, तुम्हारा इनकम कहां से आ रहा है उसके ऊपर डिपेंड नहीं करता। नेक्स्ट, रेसिडेंट स्टेटस, रेसिडेंशियल स्टेटस इन इंडिया एंड अब्रॉड। एक इंसान एक समय में बहुत सारा देश का रेसिडेंट हो सकता है। ठीक है। तो क्योंकि सोचो कि बांग्लादेश का यदि अगर नियम, सबको हम बता रहे हैं उसमें नियम है कि यदि कोई 1 महीना रह गया तो वो रेसिडेंट होगा, तो हम 1 महीना बांग्लादेश घूम के आ गए तो वहाँ का रेसिडेंट। सिंगापुर में नियम होगा, सोचो सब कुछ के नियम है, हम ऐसे बता रहे थे। नंबर ऑफ डेज तो वहाँ पर बोला कि जो 2 महीना रहे तो हम वहाँ 2 महीना रह के आए, यहाँ भी 182 डेज है, तो हम 3 जगह का रेसिडेंट हो गए ना। रेसिडेंट सिटीजनशिप नहीं कर रहा था, हम वहाँ का सिटीजन नहीं है, लेकिन रेसिडेंशियल हम एक साथ एक से ज्यादा कंट्री का हो सकते हैं। रेसिडेंशियल स्टेटस एक साथ मेरा एक से ज्यादा कंट्री का हो सकता है। ठीक है। तो क्लियर है यहाँ तक कोई इश्यू বুঝেছো। লাস্টেরটা বলছি কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইন ইন্ডিয়া এন্ড অ্যাব্রড, একটা মানুষ একসাথে অনেক কটা কান্ট্রি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্সিয়াল হতে পারে। ঠিক আছে। তো আমি ইন্ডিয়ার নিয়মটা মানো, কেন সব দেশে আলাদা আলাদা নিয়ম হয়। আমাদের নিয়ম যেমনি আছে কি 182 ডেজ বা 60 ডেজ প্লাস 365 ডেজ, এমনি দুটো আছে অপশন আছে রেসিডেন্ট হওয়ার। তাহলে আমি যদি কোনো একটা স্যাটিসফাই করি আমি ইন্ডিয়ার রেসিডেন্ট হয়ে গেলাম। আবার আমি যদি অন্য জায়গায় যেখানে যাচ্ছি সৌদি আরব গেলাম বা আমি আমেরিকা গেলাম, ওইদিকে রেসিডেন্ট পাওয়াটা, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলছি আলাদা জিনিস, সিটিজেনশিপ আলাদা জিনিস, পার্মানেন্ট বলছে না। ওইদিকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হয় নাম্বার অফ ডেজ তুমি কোথায় আছো সবার ওই হিসাবে ট্যাক্স ক্যালকুলেশন জন্য বের করে। তাহলে আমি একসাথে 2-3টে কান্ট্রি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের জায়গাতে আমি রেসিডেন্ট হতে পারি, বাট সিটিজেনশিপ বেসিক্যালি হয় না।
যে কারো কারো স্পেশাল কেস ছাড়া কারোর একটা থেকে বেশি সিটিজেনশিপ হয় না, কিন্তু এক্সেপশন আছে এক দুটো, ঠিক আছে তো? ঠিক আছে, দেখো টাইপস অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তিন ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমাদেরকে বের করতে হয়। একটা হয় রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, যাকে আমরা শর্টে লিখবো আর অ্যান্ড ও আর, ঠিক আছে তো? সেকেন্ড হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, আর বাট নট ও আর, ঠিক আছে, বা এন ও আর লিখতে পারো, ঠিক আছে তো? আর একটা হচ্ছে নন রেসিডেন্ট, ঠিক আছে তো? এই তিনটে ক্যাটাগরি আমাদেরকে বের করতে হবে। কি একটা এসএসসি হতে পারে রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট হতে পারে, রেসিডেন্ট হতে পারে বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হতে পারে, আর নন রেসিডেন্ট হতে পারে, ঠিক আছে তো? বলো কোনো সমস্যা? না। তিন টাইপে হয়, মনে থাকবে কি কি? রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট, resident but not ordinary resident and non-resident. Okay. Start. पहला कैटेगरी था resident and ordinary resident. इटा काके बोलबो? An individual shall be considered as resident and ordinary resident if he or she has fulfilled any one of the basic conditions given under section 6 subsection 1 clause A section 6 subsection 1 clause C. দুটো তোমার সেকশন আছে বেসিক কন্ডিশনে, ঠিক আছে তো? এই দুটোর মধ্যে কোনো একটাও বেসিক কন্ডিশন ফুলফিল করে থাকে and also satisfy both the additional condition, আর দুটো অ্যাডিশনাল কন্ডিশন দুটোই স্যাটিসফাই করে না, তাহলেও সে কি হবে? সে রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অর্ডিনারি রেসিডেন্ট হবে। কি বললাম? বেসিক কন্ডিশন 1 और মানে সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ এ বা সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ সি, দুটোর মধ্যে কোনো একটা অর বলেছি। আর অ্যাডিশনাল কন্ডিশনে কেসে কি হবে? সেকশন 6 সাবসেকশন 6 ক্লজ এ both condition, দুটোই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, both satisfied, ঠিক আছে তো? মানে বেসিকের মধ্যে তোমার কাছে জায়গা অপশন আছে, বা এ বা সি এর মধ্যে কোনো একটা, তাও সবাইকে দেওয়া হয় না অপশনে, ঠিক আছে তো? কারোর জন্য আছে নিয়মটা, সবকিছু ডিফারেন্ট ওয়ার্ডস আছে ট্যাক্সের মধ্যে। ট্যাক্স কখনো প্র্যাকটিক্যাল প্রথমে কেউ করাতে পারে না, প্রথমে নিয়ম বোঝাতে হবে, ঠিক আছে? যদি নিয়ম না বুঝে তুমি ট্যাক্স করতে যাও তাহলে পুরো ভুল হয়ে যাবে। কেন? সব অঙ্কের মধ্যে কিছু কিছু তোমার থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে। তো এইদিকে দুটো, তার মধ্যেও কেস আছে সবাইকে সি पाए कि पाए ना, তার জন্য নিয়ম বোঝাতে হবে, ठीक है? तो यानी बेसिक चीज क्या समझ में आया? अगर ऑर्डिनरी रेसिडेंट होना है तो तुमको बेसिक कंडीशन में से कोई एक कंडीशन सेटिस्फाई करना होगा। बेसिक दो कंडीशन है, उसमें से कोई एक सेटिस्फाई करना होगा, और एडिशनल दो कंडीशन है, दोनों ही सेटिस्फाई करना होगा। एडिशनल दो कंडीशन है, दोनों ही सेटिस्फाई करना होगा। समझ में आया? बेसिक का कोई एक और एडिशनल का दोनों। क्लियर है? चलो अभी अब क्या है बेसिक कंडीशन, क्या है एडिशनल कंडीशन बताते हैं, ठीक है? नेक्स्ट क्या है कि रेसिडेंट और ऑर्डिनरी रेसिडेंट होने के लिए कैटेगरी 1 क्या हो रहा है? बेसिक कंडीशन अंडर सेक्शन 6 सबसेक्शन 1 क्लॉज ए अवेलेबल टू द एसएससी but who does not get basic condition under section 6 subsection 1 clause C। দুটো আমি বলেছিলাম বেসিক কন্ডিশনের সেকশন আছে। তো এইদিকে এখন কথা হচ্ছে ওদের জন্য, সেই এসএসসি যারা অপশন এটা তো পাবে কিন্তু অপশন সিটা পাবে না। এমনি কারা কারা আছে যারা শুধু অপশন এটাই যদি পাস করলে তাহলে ও রেসিডেন্ট হবে, আদারওয়াইজ নন রেসিডেন্ট হয়ে যাবে, ওর কাছে সেকেন্ড অপশন পাবে না ওরা। কে কারা কারা পাবে না দেখে নাও। an Indian citizen who lives India, এদিকে মানে ছেড়ে যাওয়া, যে ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে ফর দি রিলিভেন্ট প্রিভিয়াস ইয়ার, মানে তোমার যদি 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার হয় তাহলে প্রিভিয়াস ইয়ার কি হবে? রিলিভেন্ট প্রিভিয়াস ইয়ার 23-24, ঠিক আছে তো? তো আমার 23-24 এর মধ্যে ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে কিসের জন্য? এমপ্লয়মেন্ট পারপাসে, বাইরে চাকরি করার জন্য যাচ্ছে, ঠিক আছে তো? and as a member of Indian ship, ঠিক আছে তো? বা তুমি ইন্ডিয়ান ক্রুজ শিপে মেম্বার আছো, ঠিক আছে তো? or a person of Indian origin who lives outside India, এদিকে মানে তো থাকে ইন্ডিয়ার বাইরে থাকে,
ইন্ডিয়াতে আসছে কামস টু ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে আসছে ফর ভিজিটিং পারপাস, ঠিক আছে তো। আর একটা হচ্ছে মেম্বার অফ ফরেন বাউন্ড শিপ লিভিং ইন্ডিয়া, ফরেন বাউন্ড শিপের কোনো মেম্বার হচ্ছে, তাই শিপের গল্প হলেই ভাবে নেবে ওরা সেকেন্ড অপশন পাবে না, এমপ্লয়মেন্ট যারা করতে যাচ্ছে তারা সেকেন্ড অপশন পাবে না। আর যারা আউটসাইড ইন্ডিয়ান সিটিজেন আছে, ইন্ডিয়ান অরিজিনের আছে, ইন্ডিয়ান অরিজিন মানে যখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব এক ছিল তখনকারও যদি জন্ম হয় তাদেরকেও ইন্ডিয়ান অরিজিন ধরা হবে, ঠিক আছে। ভাবো কি 1902 ওই সময় তো ইন্ডিয়া তো ডিভিশন হয়নি, কি ইন্ডিয়া পার্টিশন তো কিছু হয়নি, কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, ওই সময়কার যদি কেউ পাকিস্তানে কোনো পার্টির আছে তারপরে ইন্ডিয়াতে ওর বাড়ি হয়ে গেছিল, ঠিক আছে তো, কিন্তু ও এখন আসছে পাকিস্তানে বাড়ি ছিল, ও ইন্ডিয়ার মধ্যে আছে, ওকে ইন্ডিয়ান অরিজিনই ধরা হবে। কেন কি পার্টিশনের আগে তো ওইটা পুরো ইন্ডিয়াই ছিল, তার মানে ও ইন্ডিয়ান অরিজিন। পাকিস্তানে কেউ থাকার লোকও যদি ইন্ডিয়াতে আসছে ওই সময়কার, তাকেও इंडियन ओरिजिन धरता है। सर और एक बार वही ना समझे नहीं। अगर पार्टीशन 1947 का पहले कोई सोचो कि तुम्हारा घर था, तुम्हारा जो शाहरुख खान का नानी लोग इन लोग पाकिस्तान में रहते, ठीक है तो फिर उसके बाद पार्टीशन हुआ, ठीक है, वो लोग सोचो बाहर चल गया, अमेरिका चला गया, उसके बाद वो लोग इंडिया घूमने आ रहा है तो उन लोग को इंडियन ओरिजिन ही पकड़ा जाएगा, क्योंकि 1947 के पहले ना उन लोग पाकिस्तान रहता था, तो यानी उस समय का जो पाकिस्तान का जो लोग था वो लोग तो इंडिया का ही था एक्चुअली, उस समय का बांग्लादेश का जो था तो इंडिया का ही था। 47 के पहले अगर पाकिस्तान का भी कोई था, उसके बाद वो पाकिस्तान वो भी छोड़ दिया, पाकिस्तान छोड़ के वो सब कुछ छोड़ करके वो लोग अमेरिका शिफ्ट कर दिया, अब वो इंडिया घूमने आ रहा है, तो उसके लिए इंडिया भी उसका होम कंट्री है, पाकिस्तान भी उसका होम ही कंट्री है, क्योंकि वो जब छोड़ा था अपना देश उस समय तो इंडिया पाकिस्तान था ही नहीं। बात समझ में आया क्या बोलना चाह रहे हैं? तो उन लोग के लिए सिर्फ एक ही ऑप्शन है, या तो फर्स्ट कंडीशन बेसिक कंडीशन सेटिस्फाई करो तो रेसिडेंट हो गए, अदरवाइज नॉन रेसिडेंट। क्लियर है? अब फर्स्ट कंडीशन होता क्या है, तो ही और शी मस्ट बी फिजिकली प्रेजेंट, उसको रहना होगा, उसके यादें को रहने का नहीं है, उसको रहना है, ठीक है। तो फिजिकली प्रेजेंट इन इंडिया फॉर अ पीरियड ऑफ 182 डेज। वैसे ये सब वर्ड क्या, आदमी प्रेजेंट मतलब प्रेजेंट, देखो कितना कुछ होता है, एक एक शब्द का आदमी उसका लूप फॉल्स निकाल सकता है, मेरी यादों में तो वो कभी गए ही नहीं, ठीक है। तो इसीलिए फिजिकली प्रेजेंट वर्ड भी डाला है, तुमको लग रहा है मजाक कर रहे हो, लेकिन कोई भी चीज नहीं है, ये मजाक कोर्ट पे केस बनता है, ठीक है। इसलिए हर एक शब्द को जो टेक्स्ट में या कोई भी कानून में लिखा जाता है ना, हर एक को डिफाइन किया जाता है, इसका मीनिंग क्या, इसलिए बोला कि प्रेजेंट মানে सिर्फ प्रेजेंट नहीं, फिजिकली प्रेजेंट বলবে না, থাকতেই হবে, লোককে নিজেকে থাকতে হবে, বডি ওর বডি থাকতে হবে, ঠিক আছে। তো for in India for a period of 182 days or more during the relevant period, 182 দিন বা ওর থেকে বেশি, তখনই গিয়ে ও রেসিডেন্ট হবে। যদি ও 181 ডেজও থাকে তখন ও নন রেসিডেন্ট ধরা হবে, ওকে সেকেন্ড অপশন নেই কোনো, ওর কাছে শুধু একটাই অপশন আছে 182 डेज और मोर। क्लियर हुआ? तुम अगर असेसमेंट या 24-25 का तो कौन साल में 182 डेज रहना है, 23-24 বুঝতে পারলে, समझ में आया? चलो नेक्स्ट देखो, इन केस ऑफ अदर इंडिविजुअल मतलब जो पहला जो हम लोग केस बताया उन लोग को छोड़कर, पहला कौन कौन था, पहला था कि इंडियन रेसिडेंट है, लिव्स इंडिया फॉर एम्प्लॉयमेंट पर्पस, फॉर क्रू मेंबर ऑफ इंडियन शिप, और इंडियन सिटीजन इंडियन ओरिजिन लिव्स आउटसाइड इंडिया कम्स टू इंडिया फॉर विजिटिंग पर्पस, और ফরেন বাউন্ড মেম্বার অফ ফরেন বাউন্ড শিপ, এদেরকে জন্য নিয়ম ছিল ওরা শুধু ক্লজ 1টা পাবে, মানে বেসিক কন্ডিশনে একটা কন্ডিশনই পাবে, সেকেন্ড কন্ডিশন ওরা পাবে না। ওদের ছাড়া বাদ বাকি যত ক্যাটাগরি হচ্ছে ওদের ছাড়া আর কোনো অন্য কেউ কোনো ধরনের লোক হলে তাদের জন্য দুটো অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে সিমিলার যেটা ছিল ওটাই থাকবে, সেকশন 6 সেকশন ক্লজে কি ছিল কি ওকে মাস্ট বি প্রেজেন্ট ইন রিলিভেন্ট প্রিভিয়াস ইয়ার ফর 182 ডেজ অর মোর। কিন্তু যদি এটা নাও পারে, কারোর 180 দিন হয়ে যায় বা 160 70 দিন হয় 90 দিন হয়, তাদেরও কাছে অপশন আছে। কি আছে অপশন? হি অর শি মাস্ট বি फिजिकली प्रेजेंट इन इंडिया फॉर अ पीरियड ऑफ 60 और 120 डेज। इसमें अब बहुत बड़ा कहानी है, ठीक है। तो 60 डेज सबको नॉर्मली 60 डेज ही मिलता है, लेकिन 182 डेज का भी कंडीशन होता है, उसका होता है इनकम के ऊपर, अगर उसका इनकम 15 लाख से एक्सीड करेगा तो उसको 60 नहीं 182 डेज सेटिस्फाई करना होगा,
ठीक है। तो और भी बहुत सारा उसमें इफ एंड बट्स है, वो हम लोग जब इसको डिटेल में करेंगे तो वो बताएंगे। तो आमतौर पे 60 डेज प्रीवियस ईयर में रहना है। सोचो मेरा 23-24 प्रीवियस ईयर है, यही तो असेसमेंट, तो उस दिन हम 70 दिन रहे। चलो अब उसको छोड़कर ड्यूरिंग द रिलेवेंट प्रीवियस ईयर एंड 365 days or more in the previous year excluding 4 previous year, এটা হচ্ছে 4 previous year excluding the relevant previous year, ठीक है। तो इसको छोड़कर मतलब कि 22 23 21 22 20 21 19 20 এই প্রিভিয়াস ইয়ার ছাড়া এর আগে 4টে বছর মিলিয়ে তোমাকে কতদিন থাকতে হবে? মোর দ্যান 365 ডেজ। যদি এই দুটোর একসাথে স্যাটিসফাই করতে পারলে, মানে এদিকে মোর দ্যান 60 ডেজ, ঠিক আছে, তো এদিকে মোর দ্যান 365 ডেজ, তাহলে তুমি কি হচ্ছে রেসিডেন্ট হতে পারো। যদি 182 ডেজ নাও আছো, 60 ডেজ থেকে বেশি আছো, ওই বছর ঠিক আছে, ওই বছর। আর ওই বছর ছাড়া ওর আগের 4 বছরের মধ্যে সব মিলিয়ে 4 বছরে সব 4 বছরে ভাবো, এই বছর তুমি ছিলে 50 দিন, এই বছর আছে 100 দিন, এই বছর আছে 150 দিন, এই বছর আছে 200 দিন। অনেক বাইরে আসা যাওয়া থাকতে পারে, ঠিক আছে, তো তাহলে 200 আর 300 400 500 দিন, তাহলে 365 স্যাটিসফাই করলে। আর এইদিকে তুমি ছিলে ভাবো 61 ডেজ, তাও তুমি রেসিডেন্ট হতে পারো। বুঝতে পারলে? এবার কিভাবে ক্যালকুলেশন, ডেট ক্যালকুলেশন কিভাবে হয়, কোন ডেটকে ধরা হবে কোন ডেটকে ধরা হবে না, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো, ঠিক আছে।